নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এলাম, যখন একটা সংবাদপত্রের কাটিং আমাদের কাছে ভেসে এলো, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অসম সরকার, হেমন্ত বিশ্ব শর্মার সরকার 1281টা, সম্ভবত আমি সংখ্যাটা যদি ভুল না বলি, মাদ্রাসাকে মূল শিক্ষার সঙ্গে মিশিয়ে দিলেন, অর্থাৎ সেখানকার সেকেন্ডারি এডুকেশনের সঙ্গে মিশিয়ে দিলেন। সিদ্ধান্ত নিলেন হেমন্ত বিশ্ব শর্মা সরকার। ইলেকশনের সময় তার অ্যাসিওরেন্স ছিল যে কোনো রাজ্যের মধ্যে রাজ্যের সরকারের দেওয়া অর্থে আলাদা শিক্ষা ব্যবস্থা চলবে না। একটা দেশ, একটা রাজ্য, একটা শিক্ষা ব্যবস্থার পথে হাঁটতে চেয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। 1281, আমি তথ্যটা সামান্য এপাশ ওপাশ হতে পারি, কিন্তু 1281টা মাদ্রাসাকে মিশিয়ে দিলেন মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে। আমি এই তথ্যটা পাওয়ার পর থেকে আমার খালি বারবার মনে হচ্ছিল, এটা নিয়ে লেখক, শিল্পী, সাংবাদিক কিংবা শিক্ষাবিদরা কী ভাবছেন সেটা ভীষণ জানা দরকার। আমার খালি মনে পড়ছিল, জানেন, যে আজ থেকে 10 বছর 12 বছর আগে যখন এ রাজ্যে 2011-এ পট পরিবর্তন হলো, সরকার ক্ষমতা পরিবর্তন হলো, মামাটি মানুষের সরকার এলো, হাওয়াই চটি, টালি বাড়ি, সাদা শাড়িকে বিশ্বাস করে একজন ভদ্রমহিলাকে গটগট করে হেঁটে রাইটার্স হয়ে তাকে নবান্নে পৌঁছে দেওয়ার লাইসেন্স দিল। সেই সময় দাঁড়িয়ে যে শিক্ষামন্ত্রী ছিল, নামটা আপনাদের মনে আছে? সেই শিক্ষামন্ত্রী এখনকার ওই শিক্ষামন্ত্রী, নাম তার ব্রাত্য বসু। কতজনকে কতগুলো মাদ্রাসা তৈরি করবেন বলেছিলেন মনে আছে ব্রাত্য বসু? সেই সময় এই ব্রাত্য বসু নাট্যকার, অভিনেতা, নির্দেশক, অধ্যাপক এবং শেষ পর্যন্ত একজন শিক্ষাবিদ কিংবা শিক্ষামন্ত্রী। তিনি বাঙালিকে বলেছিলেন, আমাদের সরকার 10,000 মাদ্রাসা তৈরি করব। আই রিপিট, 10,000 মাদ্রাসা তৈরি করব, ব্রাত্য বসু সেদিনকে বলেছিলেন। পরবর্তীকালে দেখেছিলাম মাদ্রাসা খুব বেশি করে রাজ্য সরকার তৈরি করেনি, 234টা মাদ্রাসা তৈরি। সাম্প্রতিককালে আমি শুনছিলাম আরও 700 কত মাদ্রাসা, 700 না কত মাদ্রাসাকে একটা অ্যাফিলিয়েশন একটা রাজ্য সরকার দেবে। আমার বারবার মনে হচ্ছিল, কেন একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা হবে? একটা শিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা, দেশ একটা, রাষ্ট্র একটা, জাতি একটা, রাজ্য একটা, তাহলে শিক্ষা ব্যবস্থাটা মেরুকরণ হবে কেন? কেন সেকেন্ডারি এডুকেশনের মধ্যে সরকার যখন অর্থ দেবে, সেই অর্থে যে শিক্ষা গড়ে উঠবে, তার মধ্যে আবার ধর্মীয় শিক্ষা কেন আলাদা করে হবে? প্রশ্নটা আমাকে বহুদিন ধরে ভাবিয়েছে। এই বাংলা পারল না, অসম পারল। আপনারা দেখুন, আমি পুরো ব্যাপারটা, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ খবরটা পেয়েছেন, আমি তার কাছে গিয়েছিলাম। কি বললেন শুনুন। এই বাংলা পারল না, কিন্তু অসম করে দেখালো যে মাদ্রাসা, সরকার পোষিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকবে না। সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একদম তুলে দিয়ে মেন এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিল। এটাই তো পরিবর্তন, এটাই তো নতুন বাংলা হতে পারত। নতুন অসম হলো, নতুন বাংলা হলো না। তার কারণ বাংলা তার দুর্ভাগ্যক্রমে এমন একজন মেয়েকে নির্বাচিত করেছেন, যিনি বিকল্প, মানে ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, তার মধ্যে ঘর, তার মধ্যে ঘর, পারলে বাংলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে একটা রাষ্ট্র, পূর্ববঙ্গের সঙ্গে একটা আলাদা রাষ্ট্র তৈরি করতে পারলে খুশি হন মানুষ। ভাবুন, আপনারাও নির্বাচিত করেছেন, আমরাও নির্বাচিত করেছি, সবাই বহু মানুষ ভোট দিয়েছেন বলেই তো তিনি ক্ষমতায় এসেছেন। তিনি মাদ্রাসা ব্যবস্থা তুলতে পারলেন না, কিন্তু সেই মাদ্রাসা ব্যবস্থাটাকে অসম সরকার তুলে দিল। আজকে এ রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আমরা মদটাকে নিষিদ্ধ করতে পারলাম না। নীতিশ কুমার পুরুষ মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বিহারে মদ নিষিদ্ধ করছেন। এই পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মদটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যেও সরকার ঢুকে গিয়ে কোটি কোটি টাকা আয় করছেন। আলটিমেটলি সব থেকে বেশি গ্রাসরুট লেভেলে মহিলারা অ্যাফেক্টেড হয়। এটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। ফলত এই বাংলা তার মেয়েকে নির্বাচিত করার ফলে সেই বাংলা পারল না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে সেকেন্ডারি এডুকেশনের সঙ্গে মিক্স আপ করে দিতে। একদম মাদ্রাসা বলে কিছু থাকবে না। সরকার যদি অর্থ দেয়, সেই অর্থে কোনো আলাদা করে মাদ্রাসা এডুকেশন থাকবে না, একটাই সিস্টেম থাকবে, সরকারের পোষিত একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, যেটা করে দেখালো হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী। একই সময় 2021-এর 2 মে একই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচিত হয়েছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা অসমে নির্বাচিত হয়েছিলেন। তিনি করে দেখাতে পারলেন, আমরা করে দেখাতে পারলাম না। দুর্ভাগ্যের, দুঃখের, লজ্জার। আমি সরাসরি বিমল শঙ্কর নন্দকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলাম। কি বললেন বিমল শঙ্কর নন্দ, শুনুন। বলছি, আপনি খবরটা পেয়েছেন কিনা জানি না, যে অসমে 1281 মাদ্রাসা, 1281 নাম্বারস মাদ্রাসা স্কুলকে হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়ে সরাসরি সেই স্কুলগুলোকে মেন স্কুলে কনভার্ট করে দিলেন। পরিষ্কার ডিক্লেয়ার করলেন যে আমরা কোনোভাবে, আমরা ডাক্তার চাই, আমরা ইঞ্জিনিয়ার চাই, আমরা মাদ্রাসা স্কুল চাই না। একটা স্টেটের, ইউনাইটেড নেশনের পক্ষে এটা খুব ইম্পর্টেন্ট একটা জরুরি সিদ্ধান্ত, যেটা ইলেকশনের সময় তিনি ঘোষণা করেছিলেন এবং সেটা করে দেখালেন।
আর সেই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনিয়ন্ত্রিত মাদ্রাসার সংখ্যা বাড়ছে। আপনি একজন শিক্ষাবিদ হিসেবে পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন বলবেন? দেখুন, বিষয়টা একটু ডিটেলে বলার দরকার আছে, কারণ এই খবরটা আমি 2019-20 থেকেই জানি, এবং এটা সংবাদ মাধ্যমে এসেছিল যখন হেমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ছিলেন, তখন থেকেই তাঁর ভাবনা চিন্তাটা ছিল, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। 2020 সালে আসামের যে বিধানসভায় একটি আইন পাস হয়, যে আইনে গোটা এই মাদ্রাসার সিস্টেমটাকে, অর্থাৎ যে মাদ্রাসাগুলো রাষ্ট্রের কাছ থেকে টাকা পায়, সেই মাদ্রাসা ব্যবস্থাটাকেই সরকার বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে নেয়। ডেফিনেটলি এটা একটা অত্যন্ত রেভলিউশনারি সিদ্ধান্ত ছিল, কারণ আপনি জানেন এই ধরনের স্কুলগুলোর সঙ্গে অনেক মানুষের নানা রকম স্বার্থ যুক্ত হয়ে থাকে, ফলে এখানে একটা মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দেখা গেল অত্যন্ত দক্ষ হাতে তিনি সমস্ত প্রতিবাদগুলোকে সামলে নিলেন। মাদ্রাসা বোর্ড, যে মাদ্রাসা বোর্ডটা 1934 সালে তৈরি হয়েছিল, সেই মাদ্রাসা বোর্ডটাকেও বন্ধ করে দিলেন, এবং সমস্ত মাদ্রাসা স্কুলগুলোকে তিনি কিন্তু কনভার্ট করলেন জেনারেল স্কুলে। তার বক্তব্য ছিল পরিষ্কার যে আমি আর আসামে ডাক্তার, ইঞ্জিনিয়ার চাই, অধ্যাপক চাই, লয়ার চাই, আমি আর ওই মাদ্রাসার মাধ্যমে ধর্মশিক্ষক কিছু তৈরি হবে, আমি সেটা পরিষ্কার চাইছি না। ফলে এবছরের শুরুতে তিনি বলেছিলেন যে 600 মাদ্রাসা আমি বন্ধ করেছি, বাকিগুলো করব। সেই ধাপে তিনি 1281টা মাদ্রাসাকে সাধারণ স্কুলে পরিণত করার পথে আরো একটু এক ধাপ এগিয়ে গেলেন। এগুলোর নাম দিলেন মিডল ইংলিশ স্কুল। কথা হচ্ছে যে কেন হেমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। একদিকে সিদ্ধান্তটা আমি আগেই বললাম বৈপ্লবিক, কারণ অনেকে মনে করে আসামের যারা ওই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চর্চা করে, তারা কেউ কেউ বলে যে এটা নাকি 1200 সালে প্রথম মাদ্রাসা এডুকেশন আসামে চালু হয়েছিল, অর্থাৎ বহু পুরনো, কিন্তু সেগুলো ছিল অনিয়ন্ত্রিত, নিজের মতো করে যে পাঠ্য মাদ্রাসা খুলে বসে যেত। ব্রিটিশ আমলে প্রথম সেগুলোকে রেগুলারাইজ করে এবং মাদ্রাসা বোর্ড করে। বিষয় হচ্ছে তারা রাষ্ট্রের কাছ থেকে টাকা পেত, কিন্তু সেখানে এমন কিছু শিক্ষা দেওয়া হতো যেগুলোর সঙ্গে আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এগুলো অনেক দিন ধরে চলছিল। আপনি সব পশ্চিমবাংলাতেও তাই দেখবেন। পশ্চিমবাংলা আমি পরে আসছি একটু। আরেক ধরনের মাদ্রাসা আছে কিন্তু যেগুলো সরকার খরচ দেয় না, কুয়ামি মাদ্রাসা, সেখানেও কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। অনেকেই এটা বলছে না, যে ওদের প্রত্যেককে রেজিস্ট্রি করতে হবে, সরকারের কাছে রেজিস্টার্ড হতে হবে, এবং রেজিস্টার্ড হওয়ার পরে তিনি দেখছেন অনেকে ওই ব্যাঙের ছাতার মতো ছোট ছোট মাদ্রাসা খুলে দিয়েছে। তিনি মাদ্রাসাগুলোকে পাশের বড় মাদ্রাসার সঙ্গে মার্চ করছেন এবং পরিষ্কার বলে দিচ্ছেন যে তোমাদের কি কি পড়াতে হবে আমরা সরকার থেকে স্কুটিনি করবো, টাকা তোমরা দিতে পারো। ওগুলোকে বলা হয় কুয়ামি মাদ্রাসা। সেগুলোর টাকাটা সরকার হয়তো দিচ্ছে না, কিন্তু সরকার বলেছে তোমরা টাকা খরচ করলেও তোমরা নিজের মতো যা খুশি তাই এগুলো, সেটা হবে না। কারণ 2022 সালে আসামে বেশ কিছু লোককে ধরা পড়েছিল আনসারুল বাংলা টিম বলে, ABT, তার 53 জন জঙ্গি ধরা পড়েছিল, আল কায়দার কিছু সমর্থক ধরা পড়েছিল আসামে। ফলে রাষ্ট্র আর এই ধরনের ঝুঁকি নিতে রাজি হয়নি। পরিষ্কার কথা যে এই কোথাও কোনো জঙ্গি তৈরি হবে সেই ব্যাপারে আসাম সরকার আর কাউকে ছাড় দিতে রাজি নয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আরেকটা তথ্য এ নিয়ে গুয়াহাটি হাইকোর্টে কিন্তু একটা মামলা হয়েছিল, 13 জন মিলে একটা মামলা করেছিল। সেই মামলাতে গুয়াহাটি হাইকোর্ট পরিষ্কার 2022 সালে রায় দিয়ে দিয়েছে যে আসাম সরকার যা যা করেছে অ্যাবসলিউটলি ঠিক কাজই করেছে। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত, রাষ্ট্র যেখানে টাকা দেবে সেখানে ওরা ধর্মশিক্ষা দিতে পারবে না, সুতরাং এইগুলো চলবে না। সুতরাং সেটা গুয়াহাটি হাইকোর্টের পারমিশন পেয়ে হাতে আরো বেশি শক্তি অর্জন করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ আসাম যেটা পারছে সেটা অত্যন্ত আধুনিকতার পথে আরো একটা ধাপ এগিয়ে গেল। দেখুন, ভারতবর্ষকে একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার জন্য ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন আধুনিক ভারতের লক্ষ্যে, যেখানে মানুষ আধুনিক শিক্ষা অর্জন করবে, তার পুরনো যে ধ্যান ধারণা সেগুলো অর্জন করবে, কিন্তু তার সঙ্গে আধুনিকতা, আধুনিক জ্ঞান বিজ্ঞান সেগুলো তৈরি হবে, সেগুলো মানুষের মধ্যে আসবে। তাহলে যত দিন হবে মানুষের মধ্যে এই পুরনো ধ্যান ধারণার বদলে আধুনিকতার দিকে অগ্রসর হবে।
সেখানে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিছু নেই, যে যা পাচ্ছে করে যাচ্ছে, এটা কিন্তু হতে পারে না। এ প্রসঙ্গে আপনাকে আরেকটা তথ্য দিই, আমি ভুলে গেছিলাম। যত টোল, অনেকে বললো টোলগুলোকে ছাড় দিয়েছেন, না, সব টোলগুলোকে তিনি কিন্তু একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ে অঙ্গীভূত করেছেন এবং সেখানে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার যে শিক্ষা দেওয়া হবে সেটাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্তগুলো এক্ষেত্রে অত্যন্ত বৈপ্লবী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি আসামকে একটা আধুনিক রাজ্যে পরিণত করতে চান। এবার আসুন আমাদের রাজ্যে, এ পোড়া রাজ্যকে নিয়ে কি বলবো বলুন তো? এখানে যে যা পারে করে যায়, কারণ এখানে সরকার থাকলে তো তারা নিয়ন্ত্রণ করবে। আর এই রাজ্যে তো নির্বাচিত সরকার একটা আছে বটে, কিন্তু তাকে আমি সরকার না বলে বলি এটা একটা জমিদারি তৎপরতা চলছে। ও একজন জমিদার যা পাচ্ছে বলছে, সবাই শুনছে, কেউ শুনছে না। জমিদার অর্ডার দিয়ে চলে গেল, এবার যে যা করলো শুরু করলো। ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটাই এ রাজ্যে ধ্বংস হয়ে গেছে। এখানে চাকরি বিক্রি হচ্ছে, এখানে বিশ্ববিদ্যালয়েও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাদের নিয়োগ করা হচ্ছে দুদিন পরে কেউ জেলে ঢুকে যাচ্ছে। তো এই রাজ্যকে নিয়ে বলবোটা কি? অথচ পশ্চিমবাংলায় অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এই ব্যাপারে আমার মনে আছে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনিই বলেছিলেন যে এই সমস্ত অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, সেখানে গোলমাল হয়। তার পার্টিটাকে চুপ করিয়ে দিয়েছিল, উনি আর একটা কথাও বলেননি। আমি আশা করেছিলাম এই সরকার এসে এই ধরনের অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনবে, কিন্তু এই যে সংস্কৃতটা কথা আছে, কাকস্য পরিবেদনা, কিচ্ছু হয়নি। এখানে সেই এই একই সিস্টেম চলছে। এখানে টোলগুলো প্রায় ঢুকছে, টোলগুলোতে টাকা প্রায় বন্ধ, টাকা পায় না। অন্যদিকে মাদ্রাসাগুলো দাপিয়ে বেড়াচ্ছে, নতুন নতুন মাদ্রাসা তৈরি হচ্ছে, তার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমরা জানি না কোন দিকে যাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমনিতে গোটা ভারতবর্ষে হাসাহাসি চলছে, তারপর শিক্ষা ব্যবস্থার নামে যদি এইসব চলে, আমি জানি না পশ্চিমবাংলার ভবিষ্যৎ কি হবে। আসাম পারে, আমরা পারি না। হোয়াট বেঙ্গল থিংস টুডে আমরা বলতাম, এখন কিছু না, বাকি সব রাজ্য যা যা ভাববে আমরা সেটা ভাববো না। এই বর্তমান সরকারের অধীনে, এই শাসক দলের অধীনে এরা বোধহয় ফোন করে বসে আছে, কোনো কিছু শুনবে না, কোনো কিছু ভাববে না, যা পারে চলে যাক। ওই সে একটা বাঁদরের ছবি দেখি না, কান চেপে আছে, নাক চেপে আছে, চোখ চেপে আছে, কিচ্ছু দেখবে না, শুনবে না, কোনো গন্ধ নেবে না, কিচ্ছু না। পশ্চিমবাংলাকে সেই পর্যায়ে এরা ফেলে দিয়েছে।